যেহেতু চুরির টাকা নয়, তাই বাঙালি গরিব বা মধ্যবিত্ত পরিবারে মাসের শেষে কোনো কারণে যদি আপনি 1000 টাকা চেয়ে বসেন, তখন জরুরি একটা কাজ যেটার জন্য অলরেডি আগে থেকে টাকা অ্যালোকেট করে রাখা ছিল, সেখান থেকে টেনে নিয়ে এসে টাকাটা দিতে হয়। কোনো এমার্জেন্সি দুম করে হঠাৎ 1000 টাকা দরকার, সেটা হলে একটা কাজ যেটা জরুরি, যার জন্য অলরেডি টাকাটা সরিয়ে রাখা হয়েছিল, সেই কাজটাকে বঞ্চিত করে ওই টাকাটা নিয়ে আসতে হয়। এই মুহূর্তে এই যে জুডিশিয়াল অফিসার মানে আদালতের আধিকারিক, তারা এসআইআর এর যে বাকি কাজটা রয়েছে সেটা সম্পন্ন করবেন, স্ক্রুটিনি সম্পন্ন করবেন। সুপ্রিম কোর্টের এই রায় সামনে আসার পর এই রায়ের মাধ্যমে তৃণমূল না বিজেপি, কে জিতলো, কার বেশি জয় সামনে এগিয়ে এলো, কে হুঙ্কার ছাড়বে, কে বেশি টাইট খেলো, এই সমস্ত আলোচনার বাইরে, মানে টিভি স্ক্রিনে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলোর বাইরে বেরিয়ে যদি আপনি দেখেন, তাহলে প্রশ্ন উঠবে যে এই যে আদালতের আধিকারিক, জুডিশিয়াল অফিসার, যারা এই স্ক্রুটিনিটা করবেন, এসআইআর এর বাকি কাজটা করবেন, তারা এলেন কোথা থেকে? মানে এই জুডিশিয়াল অফিসারদের তাকে তুলে রেখে দেওয়া হয়েছিল, চিলেকোঠায় তুলে রেখে দেওয়া হয়েছিল, এবার নামিয়ে নিয়ে আসা হলো, বিষয়টা তো এরকম নয়। তাহলে এরা এলেন কোথা থেকে? হাইকোর্টের তরফ থেকে জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে 250 জন জুডিশিয়াল অফিসারকে আপাতত নিযুক্ত করা হয়েছে এই এসআইআর এর কাজের জন্য, যে কাজটা আজ থেকে শুরু হচ্ছে। এবার এই যে 250 জন বিচারপতি, 250 জন জুডিশিয়াল অফিসার, তারা এলেন কোথা থেকে জানেন? এর মধ্যে 100 জন বিচারপতিকে আনা হচ্ছে এনডিপিএস আদালত এবং পক্সো আদালত থেকে। পক্সো আদালত, পক্সো অ্যাক্ট বিষয়টা কি জানেন? আমাদের সমাজে যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, শিশুরা রয়েছে, তাদের ওপরে যে যৌন নির্যাতন, যৌন আক্রমণ করা হয়, তার বিরুদ্ধে আনা একটা অ্যাক্ট হলো পক্সো অ্যাক্ট। আপনারা জানেন এই ধরনের ঘটনা আমাদের সমাজে ক্রমাগত বেড়ে চলেছে, যেখানে মানুষরূপী কিছু নেকড়ে বাঘ রয়েছে যারা ক্রমাগত এই ধরনের কাজ করে। একটা 6 মাসের বাচ্চাকে পর্যন্ত ছাড়া হয় না, 2-3 বছরের বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলেরা পর্যন্ত রেহাই পায় না, তাদের উপর এইরকম যৌন নিপীড়ন করা হয়, আক্রমণ করা হয়। সেই সমস্ত কেসগুলো যেখানে যায় সেটা হচ্ছে পক্সো আদালত। সেখান থেকে বিচারপতিদের নিয়ে যাওয়া হচ্ছে এসআইআর এর কাজ করার জন্য। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে রীতিমতো অতিষ্ঠ হয়ে, সুপ্রিম কোর্ট তিতিবিরক্ত হয়ে কোনো উপায় না দেখে এই নির্দেশ দিয়েছে যে নির্বাচন কমিশন আর রাজ্য সরকার তারা একে অপরের কলার ধরার সঙ্গে সঙ্গে যদি কাজটাও করতো, তাহলে এই নির্দেশ দিতে হতো না। যদি রাজ্য সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে অফিসার দেওয়া হতো, তাহলে এই নির্দেশ সামনে আসতো না। যদি কিছুটা সহযোগিতা দেখা যেত দুটো এই সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে, তাহলেই এটা করতে হতো না। কিন্তু সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে এই নির্দেশ দিয়েছে। এনডিপিএস আদালত, আপনারা জানেন যে আমাদের সমাজে এখন মদ, বিড়ি, সিগারেটের থেকেও সহজলভ্য হয়ে গেছে মাদক দ্রব্য জোগাড় করা, নেশার সামগ্রী জোগাড় করা। এবং সেই সমস্ত কেসে এমনিই আমরা যেটা দেখতে পাই 18 মাসে বছর, 20 মাসে বছর, সেখানে যখন বিচারপতিদের টেনে নিয়ে আসা হচ্ছে এসআইআর স্ক্রুটিনির কাজ সম্পন্ন করার জন্য, এবং তার ফলে যখন এই মামলা আরো পিছিয়ে যাবে, আবার তারিখের পর তারিখ পড়তে থাকবে, তার কি ফলাফল সামনে উঠে আসবে, কতটা ক্ষতি হবে এই মামলাগুলোর। কোথাও হয়তো যার সাজা শোনার কথা সেই সাজা শোনানো পিছিয়ে যাবে, কোথাও কেউ পালিয়ে যেতে পারে, কোথাও যাদের উপর আক্রমণ হয়েছে সেই নিপীড়িতদের উপরে আবার আক্রমণ হবার একটা সম্ভাবনা সেটাও বেড়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। এবং এই কথাগুলো আমি আপনাদের বলছি তার কারণ আমাদের সকলকে উপলব্ধি করতে হবে যে ইট কামস অ্যাট আ কস্ট, একটা দাম আমাদের দিতে হচ্ছে এই জুডিশিয়াল অফিসাররা এসআইআর এর কাজ করতে ঢুকছেন সেই কারণে, যে দাম আমাদের দিতে হতো না যদি আমাদের রাজ্য সরকার পর্যাপ্ত পরিমাণে অফিসার দিত এসআইআর এর কাজের জন্য, যদি নির্বাচন কমিশন এবং আমাদের রাজ্য সরকারের মধ্যে খানিকটা সহযোগিতা দেখতে পাওয়া যেত। পশ্চিমবঙ্গে শুধুমাত্র যে একটা হাইকোর্ট আছে তা তো নয়, অগুন্তি আরো নিম্ন আদালত রয়েছে, সেখানকার বিচারপতিরা রয়েছেন। এবং আপনারা জানেন যে যে কথাটা বারবারই বলা হয় যে আদালতে এখন আপনি একটা মামলা করতে গেলে কমসে কম অন্তত পক্ষে আপনার সেই মামলার নিষ্পত্তি হতে বছর ঘুরে যাবে, এবং আমি খুব কম করে বলছি বছর ঘুরে যাবে, তা না হলে 2 বছর 3 বছর এবং তার থেকেও বেশি কত বছর মামলা চলে সেটা আপনারা জানেনই। এবার এই সমস্ত জায়গা থেকে বিচারপতিদের নিয়ে যাওয়া হচ্ছে। আগেই বললাম মোটামুটি 100 জন বিচারপতি আসছেন এনডিপিএস আদালত এবং পক্সো আদালত থেকে। এছাড়া বাকি আরো যে 150 জন, কারণ টোটাল এখনো পর্যন্ত 250 জনকে এই কাজের জন্য নিযুক্ত করা হয়েছে, বাকি আরো 150 জন বিচারপতি তারা কোথা থেকে আসছেন? জেলা ও দায়রা আদালত, অতিরিক্ত জেলা ও দায়রা আদালত, বিশেষ আদালত, সিবিআই স্পেশাল কোর্ট, বাণিজ্যিক আদালতের বিচারপতি, ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারপতি, তাদের সকলকে কিন্তু এই সমস্ত এসআইআর এর কাজের জন্য নিয়ে আসা হয়েছে। সব রকম কোর্ট থেকে এই সমস্ত বিচারপতিদের নিয়ে আসা হচ্ছে কাজগুলো করানোর জন্য। এবার আপনি দেখুন এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন এজলাসে, বিভিন্ন আদালতে বারবার যে কথাটা উঠে আসে সেটা হলো বিচারপতিদের ওপরে মামলার একটা প্রচন্ড চাপ রয়েছে, কারণ পর্যাপ্ত পরিমাণে বিচারপতি নেই। এমনিতেই সেখানে রিক্রুটমেন্টের পরিমাণ
যোগদান কম, রিক্রুটমেন্ট এবং ডিপ্লয়মেন্টের অভাব যেখানে অলরেডি রয়েছে, যেখানে অলরেডি এক গাদা মামলা জমে পড়ে রয়েছে, এক একজন বিচারপতির উপরে প্রচুর পরিমাণে চাপ রয়েছে, সেখান থেকে অলরেডি বিচারপতিদের আরো টেনে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এসআইআর এর কাজ করানোর জন্য, যে কাজটার মধ্যে বিচারপতিদের ঢোকারই কথা ছিল না, আদালতের বিচারপতিদের এসআইআর এর স্ক্রুটিনি করতে হবে এই জায়গা আসারই কথা ছিল না, কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে মরিয়া হয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে। এখন এখানে আরো একটা প্রশ্ন যেটা উঠে আসছে যে এখনো প্রায় 50 লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে এবং সেই কাজটা এই 250 জন জুডিশিয়াল অফিসার যাদের বলা হয়েছে তারা করবেন, বিচারপতিরা করবেন। কিন্তু এই কাজ বিচারপতিরা যারা আজ থেকে শুরু করছেন, শুরু করে 28শে ফেব্রুয়ারির মধ্যে আদৌ কি সেই কাজ তারা শেষ করতে পারবেন? 28শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা কি সত্যিই বের করা যাবে? দেখুন, 28শে ফেব্রুয়ারির মধ্যে যে কাজ শেষ হবে না সেটা জানা কথা, আগে থেকেই জানা কথা। সুপ্রিম কোর্টও সে কথা বলে দিয়েছে যে 28শে ফেব্রুয়ারি অবধি আপনাদের যতটা হবে সেটা আপনাদের বের করে দিতে হবে, তারপরে আরো কতটা সময় লাগবে। এবং তখন যদি বলা হয় যে না 7 দিনে হবে না, আমাদের আরো 10 দিন লাগবে বা আরো 14 দিন লাগবে, তখন কি ধরনের সমস্যা তৈরি হবে একবার ভাবুন। এমনিতে যদি 50 লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ থাকে তাহলে 250 জন জুডিশিয়াল অফিসার তার জন্য কম পড়বেন। অতএব এখানে এরপর হয়তো আরো জুডিশিয়াল অফিসারদের নিযুক্ত করা হবে, অন্যান্য আরো ডিপার্টমেন্ট, আরো আদালত থেকে নিশ্চয়ই বিচারপতিদের নিয়ে এসে এই কাজের মধ্যে ঢোকানো হবে। এই পদ্ধতিটা কি করে হবে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কোন কোন বিচারপতি এই নথি যাচাইয়ের কাজ করছেন, এসআইআর এর কাজ করছেন, সেটা জানার পর নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের জন্য আলাদা করে একটা লগইন আইডি তৈরি করে দেওয়া হবে। সেই লগইন আইডির মাধ্যমে সেই নির্দিষ্ট বিচারপতি তিনি নির্বাচন কমিশনের পোর্টালে ঢুকবেন, ঢুকে প্রথমেই তাকে বলতে হবে তিনি কোন বিধানসভার জন্য এসআইআর এর স্ক্রুটিনির কাজ করছেন। তারপর বুথ ভিত্তিক পার্ট নম্বর উল্লেখ থাকবে, সেই তথ্য দেওয়ার পর সিরিয়াল নাম্বার সহ ভোটারদের নাম, তাদের তালিকা সমস্ত কিছু বিচারপতিরা দেখতে পাবেন। এক একজন ভোটারের নামের এগেনস্টে দুটো করে অপশন থাকবে। একটা অপশন হচ্ছে সেই ভোটারের এনুমারেশন ফর্ম, তিনি কি কি নথিপত্র দিয়েছেন সমস্ত কিছু। আরেকটা অপশনে থাকবে সেই ভোটারের বিএলও কে, ইআরও কে, এইআরও কে, মাইক্রো অবজারভার কে, তাদের সমস্ত ইনফরমেশন, তাদের পরিচিতি সবকিছু। স্ক্রুটিনিতে সেই ভোটারকে নিয়ে কি বলা হয়েছে সেটাও লেখা থাকবে। এবার সেই সমস্ত কিছু দেখে, নথিপত্র কি জমা দিয়েছেন সেই ভোটার সমস্ত কিছু দেখে যাচাই করে নিয়ে তারপর সেই ভোটার বাতিল না গৃহীত এই সিদ্ধান্ত নেবেন বিচারপতিরা। বিচারপতিদের আবার নিজেদের পর্যবেক্ষণও লিখতে হবে। এইবার এক একজন ভোটারের জন্য আলাদা আলাদা করে যদি পর্যবেক্ষণ লিখতে হয় এবং সেক্ষেত্রে যদি বিচারপতিরা তারা আদালতে যে ধরনের নির্দেশ বা পর্যবেক্ষণ লিখে থাকেন সেই রকমই যদি এক একজনের এগেনস্টে লিখতে শুরু করেন তারা, বা সিস্টেমটাই যদি সেটা থাকে, তাহলে এক একজন বিচারপতি দিনে 10 জনের বেশি তথ্য যাচাই করতে পারবেন বলে মনে হয় না। আমি আপনাদের সামনে খুব সহজ একটা পরিসংখ্যান, একটা তথ্য রাখার চেষ্টা করলাম যে কিভাবে এসআইআর এর এই কাজ সম্পন্ন হচ্ছে। এরপর সুপ্রিম কোর্ট কেন এই নির্দেশ দিয়েছে সেই নিয়ে অলরেডি এর আগে আলোচনা আমরা করেছি যে কোন জায়গা থেকে মরিয়া হয়ে সুপ্রিম কোর্টকে এই নির্দেশটা দিতে হয়েছে। কিন্তু এই পর্বে যেটা আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম সেটা হচ্ছে এই যে এসআইআর এর কাজ এবার সম্পন্ন হতে চলেছে, অ্যাট দ্য কস্ট অফ হোয়াট, তার বিনিময়ে কি দাম আমাদের দিতে হচ্ছে, নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের সহযোগিতার অভাবের জন্য কি দাম আমাদের দিতে হচ্ছে। এবার এইখানে প্রশ্ন থেকে যায় যে এত কিছুর পরে যদি আবার সংঘাত তৈরি হয় তখন কি হবে, তখন সুপ্রিম কোর্ট কি করবে। দেখুন, আপাত দৃষ্টিতে দেখতে গেলে এখন যেভাবে কাজটা শুরু হচ্ছে সেখানে কোথাও কোনো ফাঁক ফোকর রাখার কোনো জায়গা থাকছে না, রাখা হচ্ছে না, এমনভাবেই কিন্তু সবকিছু সাজানো হচ্ছে। যেমন জানা যাচ্ছে যে এই বিচারপতিরা এসআইআর এর কাজ তো করবেনই, তারই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রত্যেকটা জেলায় কাজ হচ্ছে কিনা, সুপ্রিম কোর্টের নির্দেশ সঠিকভাবে পালন হচ্ছে কিনা এসআইআর এর কাজের ক্ষেত্রে সেটা দেখার জন্য প্রতিটা জেলায় একটা করে কমিটি তৈরি করা হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এখানে বলা হচ্ছে সেই কমিটিতে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা বিচারপতি, জেলা শাসক এবং পুলিশ সুপার। তারা নিশ্চিত করবেন যে এসআইআর এর কাজে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে কিনা। কিন্তু এত কিছুর পরেও দিনের শেষে রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, এখানে কে যে কাকে কখন গুঁতিয়ে দেয় বোঝা মুশকিল, আর তারপরে বলা হয় নে ঠেলা সামলা। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।